শুরু করছি আজকে নতুন পর্ব। প্রেতলোকে সবাইকে আরো একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার যে ঘটনা লিখে পাঠিয়েছে সে সোদপুরের বাসিন্দা। তো সে যেরকম ভাবে লিখে পাঠিয়েছে সেরকম ভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম প্রীতম। আমার বাড়ি সোদপুরে। যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম সেটা হয়তো অনেকেই শুনে বলবে যে এরকম আবার হয় নাকি, এটা সব পুরোটাই মিথ্যে কথা বা বানানো গল্প। কিন্তু এই যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম এটা আমার জীবনে হয়েছে আজ থেকে 1.5 বছর আগে। যেটা হয়তো আমি চাইবো না যে আমার শত্রুরও হোক। তো বিষয়টা এরকম, আমি যখন ক্লাস 12 পাস করি তখন থেকেই আমি অল্প কাজে লাগি, কারণ আমার ফ্যামিলি ছোটবেলা থেকেই সেরকম খুব একটা কাজ মানে ভালো নয় আর কি। ভালো নয় বলতে ইনকাম সেরকম ছিল না। বাবার একটা মুদিখানা দোকান, সেই দোকানে সেরকমভাবে কোনো ইনকাম ছিল না। মা বাড়িতে হাউস ওয়াইফ। তো আমি ক্লাস 12-এর পর থেকেই ফার্স্ট ইয়ার থেকে আমি একটা অফিসে কাজ করতাম, কল সেন্টার, সেখানে আমি কাজ করতাম। তো কাজ করতে করতে আমি পড়াশোনাও করতাম আর কি। তো এমন সময় কি হয়, যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি সেই সময় বাবার একটা স্ট্রোক হয়। তো তারপর থেকে কিন্তু বাবা পুরোপুরি একদম পুরো বাড়িতে বসে যায়। তো বাবার আর সেরকমভাবে দোকানে যাওয়া হতো না। দোকানটা ছিল, মা যেত, কিন্তু মা ওই বাবাকে দেখভাল করে বাড়ির কাজ সামলে সমস্ত কিছু করে বেশিক্ষণ থাকতে পারতো না দোকানে। তো আমি গ্র্যাজুয়েশনের পরে আমার ইচ্ছে ছিল আরও বেশি পড়ার, কিন্তু আর সেটা হয়ে ওঠেনি। তো গ্র্যাজুয়েশনের পরে আমি যে অফিসে কাজ করতাম সেখানে তো করতাম, তার পাশাপাশি একটু ভালো অফিসে কাজ করার চেষ্টা করি। কিন্তু কিছুই সেরকমভাবে পাইনি আর কি। তো যেখানে করছিলাম সেখানেই করছি, এবং সন্ধ্যেবেলা আমি যখন 7টার সময় বাড়ি ফিরে আসি তারপর আমি দোকানে বসতাম, কিন্তু সেরকমভাবে কোনো বিক্রি বাট্টাই সেরকমভাবে হতো না। তো একদিনকে আমার একটা বন্ধু, আমার ছোটোবেলার বন্ধু, সেই সবসময় আমার সব কিছুতে থাকে আর কি। তো সে আমাকে একদিনকে বলে যে তুই যে সন্ধ্যেবেলা বাড়িতে আসিস, তোর দোকানে বসিস, সেরকম বিক্রি বাট্টা কিছু হয়? আর না রে ভাই, সেরকমভাবে কিছুই হয় না। বসি, মা তো বসতে পারে না, আমি বসি। হ্যাঁ। তো তখন সে আমাকে বলে যে তোর সেভিংস কিছু রয়েছে? তো অনেক দিন ধরে চাকরি বাকরি করছিস, সেভিংস কিছু রয়েছে? যদি থাকে তাহলে আমি বলবো একটা বাইক বা স্কুটি কিনে তুই সেটা দিয়ে অনেক কাজ করতে পারবি। আমি বললাম অনেক কাজ বলতে কি? বললো সে র্যাপিডো করতে পারবি, না হলে ফুড ডেলিভারি কাজ করতে পারবি, এইসব অনেক কিছু বলে আর কি। তো আমি মনে মনে ভাবলাম যে হ্যাঁ, কথাটা সে ঠিক বলেনি, এই ভুল বলেনি। তো আমি কি করলাম, 2-3 দিন ভাবলাম, আমি আমার যা সেভিংস রয়েছে সেগুলো আমি জড়ো করলাম এক জায়গায়। তারপরে আমি একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি কিনলাম। এবার সেকেন্ড হ্যান্ড স্কুটি কেনার পরে আমি সেটাকে র্যাপিডো করার আমার কোনো ইচ্ছে ছিল না, কারণ আমি বাড়ি ফিরি 7টার পরে। তো তারপরে যদি আমি র্যাপিডো করি, আমি চেষ্টা করতাম যে বাড়ির আশেপাশে যে কাজগুলো করা যায় সেগুলোই করবো, কারণ র্যাপিডো তো অনেক দূরে দূরে যেতে হবে, সেগুলো আমার পক্ষে পসিবল নয়। তো আমি জোম্যাটোতে কাজে লেগে পড়ি। এবার 7টার সময় বাড়ি ফিরে আসি, 1 ঘন্টা রেস্ট নিয়ে 8টার সময় বেরোই। 8টা থেকে 11:30 12টা অবধি আমি কাজ করে আবার বাড়ি ফিরে আসি। 6-7 মাস প্রায় ভালোভাবেই কেটেছে, ভালো ইনকাম হতো। দিনে 400 থেকে 450 টাকা ইনকাম হতো। যদি দিন ভালো যেত বা কোনো অকেশন থাকতো তাহলে কিন্তু সেই 450 টাকাটাই 600 সাড়ে 600-তে গিয়ে ঠেকতো আর কি, ভালোই চলতো আর কি। এইবার একদিনকে কি হয়, শীতের সময়, ডিসেম্বর মাস, শনিবার ছিল, 17 কি 18 তারিখ এরকম কিছু একটা ডেট হবে। আমি বেরিয়েছি, যথারীতি যেরকম বেরোই সেরকম বেরিয়েছি। বেরোনোর পরে আমি যেখানে প্রত্যেকদিন দাঁড়াই আর কি, সেখানে দাঁড়িয়ে রয়েছে, কোনো অর্ডার আসছে না। প্রায় 8টা থেকে 10:30 হয়ে গেছে, কোনো অর্ডার আসছে না। 2.5 ঘন্টা ধরে আমি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এবার আমি একটা সিগারেট ধরালাম। এবার আমি ঠিক করলাম যে এই সিগারেটটা যতক্ষণ শেষ হবে ততক্ষণে যদি কোনো অর্ডার আসে তাহলে আমি নেব, যদি না আসে আমি এখান থেকে বাড়ি চলে যাবো, কারণ বেকার বেকার বাড়ি থেকে অকারণে সময় নষ্ট করার কোনো মানে নেই। তো সিগারেটটা জ্বালালাম, সিগারেটটা শেষ হলো, কোনো অর্ডার আসেনি। সিগারেটটা ফেলে দিয়ে আমি যখন আমার স্কুটিতে বসে বাড়ি থেকে রওনা দেবো, বাইকে স্টার্ট দিয়েছি, ঠিক সেই সময় আমার মোবাইলে একটা অর্ডার ঢোকে। দেখে একটু আনন্দ পাই যে অ্যাটলিস্ট একটা অর্ডার তো এলো। তো দেখলাম বেশি দূরে নয়, আমার বাড়ি সোদপুরে, আমি সেখানেই দাঁড়াই আর কি। তো সে অর্ডারটা ছিল বেলঘড়িয়া থেকে একটু ভেতরের দিকে, একটা পিৎজা। তো আমি নিলাম, কালেক্ট করলাম, করার পর সেখানে যাচ্ছে বেলঘড়িয়া যে জেনিথ যে হসপিটাল, সে হসপিটালের পাশ দিয়ে গিয়ে যে 3 মাথা মোড়, সেখান থেকে ডান দিক নিয়ে
আরও কিছুটা এগিয়ে গিয়ে সেখান থেকে বাদিকে একটা গলি ঢুকে যাচ্ছে। সেই গলি ঢুকে প্রায় অনেকক্ষণ ধরে, প্রায় 7-8 মিনিট ওই এঁকে বেঁকে রাস্তা দিয়ে যেতে যেতে আবার একটা 3 মাথা মোড় পড়ে। সেখান থেকে দেখাচ্ছে যে ডান দিকে 2 মিনিট। তো আমি যাওয়ার সময়, মানে ওই বাড়ি যাওয়ার সময় ভাবছিলাম, ম্যাপ দেখেই যাচ্ছিলাম, তো ভাবছিলাম যে ফেরার সময় আমার রাস্তা নয় গুলিয়ে ফেলে রাতের বেলায়। কারণ ওই যে গলির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ওই গলির মধ্যে সেরকম ভাবে কোনো ল্যাম্প পোস্ট বা আলো কিছু নেই, বেশ অনেকটা দূরে দূরে আর কি। তো যাই হোক, আমি সেই লোকেশনে পৌঁছই, এবং যে লোকেশনে আমার ছিল আর কি, সেই লোকেশনে গিয়ে দেখছি একটা 5 তলা অ্যাপার্টমেন্ট। এবার সেখানে নিচে গ্রাউন্ড ফ্লোরে একটা পার্কিং টাইপের রয়েছে। বা আমি বাইকটা সেখানে দাঁড় করাই, এবং ঢোকার সময় দেখছি একদম মুখেই একটা টেবিল রয়েছে এবং তার সাথে একটা চেয়ার, এবং সেই টেবিলের মধ্যে রেজিস্টারের বিভিন্ন খাতাপত্র, মানে দেখে বুঝতে পারছিলাম যে সিকিউরিটি গার্ডের জায়গা এটা। তো আমি উপরে গেলাম, লিফটে কোনো ব্যবস্থা ছিল না আর কি। আমি সিঁড়ি দিয়ে উপরে গেলাম। প্রত্যেক কটা ফ্লোরেই মুখোমুখি করে দুটো করে ফ্ল্যাট। আমি ছিলাম, আমার যে অর্ডারটা ছিল 3 তলায়, আমি 3 তলায় যাই। যাওয়ার পর দেখছি সেই ফ্লোরটাতে একটাই ফ্ল্যাট। আমি গেলাম সেই ফ্ল্যাটের সামনে। এবার আমি যখন উঠছিলাম আর কি সিঁড়ি দিয়ে, আমি প্রত্যেক কটা দরজায় দেখছিলাম যে এখনকার যে নর্মাল দরজা হয় 1 পাল্লার দরজা, প্রত্যেক কটা কিন্তু 1 পাল্লার দরজা। কিন্তু ওখানে আমি যে ফ্ল্যাটটায় যাই, ওখানে গিয়ে দেখছি ওই ফ্ল্যাটটায় কিন্তু নর্থ কলকাতা যেরকম পুরোনো দিনের দরজা হয় 2 পাল্লার দরজা, ঠিক সেরকম দরজা। তো আমি দরজায় সামনে দাঁড়িয়ে বেল মারছি, প্রায় 7 থেকে 8 বার আমি সেখানে বেল মেরেছি, কোনো রেসপন্স আসেনি। মানে এরকম নয় যে পরপর মেরে গেছি এরকম না, থেমে থেমে মেরেছি, কিছুক্ষণে গ্যাপ দিয়ে দিই, কিন্তু কোনো রেসপন্স নেই। আমি ভাবলাম যে রেখে দিয়ে চলে যাই, যদি নেওয়ার তো নেবে, না না নেবে। কিন্তু অনলাইন পেমেন্ট আগের থেকে করা ছিল না, তো টাকাটা মানে পিৎজাটা দিয়েই আমাকে টাকাটা নিতে হবে। তো সেই জন্য আমি আবার অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর দেখি ভেতর থেকে ছিটকানি খোলার আওয়াজ পেলো। আমি ভাবলাম যে এবার খুলছে হয়তো। দরজাটা খোলা হলো, দেখলাম একটা মহিলা বেরিয়ে এলো দরজার সামনে, ঘিয়ে কালারের একটা শাড়ি পরে এবং ব্ল্যাক কালারের একটা ব্লাউজ। তার চুলগুলো দুদিকে খোলা এবং ফর্সা, বেশ ভালোই দেখতে আর কি, এবং চোখের নিচে কালি, দেখে মনে হবে বেশ অনেক দিন ধরে হয়তো ঘুম হয়নি তার, ঠিক আছে। আর চুলটা ছিল সাদা কালো মেশানো আর কি। তো যাই হোক, আমি তাকে পিৎজাটা দিই, পিৎজার বক্সটা। তখন তিনি বলেন যে আমার পেমেন্টও করা নেই। আমি বললাম না, ভেতরে আসো। আমি ভেতরে গেলাম, আমাকে বলছে তখন জল খাবে। বললাম হ্যাঁ, হলে ভালো হয়, দিলে ভালো হয়। আমাকে বললো যে বসো, আমি নিয়ে আসছি। এবার আমি বসেছি একটা হল ঘরের মতো, ঢুকেই একটা দরজা দিয়ে ঢুকেই হল ঘরের মধ্যে বসেছি। এবার আমি বসে রয়েছি চেয়ারে। এবার আমি আশপাশটা ঘরটা একটু দেখছিলাম। আমি দেখছি যে পুরো হল ঘরটাই বেশ খুব একটা খারাপ নয়, ভালোই বড় সাইজের। একটা কোনায় একটা ছোট্ট মতো একটা বেড রয়েছে, সেই বেডের মধ্যে একটা বাচ্চা মেয়ে বসে আছে, এবং সেই বাচ্চা মেয়েটার সামনে, বেডের সামনে আর কি, একটা টেবিল রয়েছে, টেবিলের সামনে একটা টেবিলের মধ্যে একটা কেক, এবং তার হাতে কেকের একটা টুকরো। দেখে বুঝতে পারছিলাম যে বাচ্চার হয়তো জন্মদিন আছে। এবং সে একটা সাদা, নীল আর লাল, এই 3টে কালারের মিশেলে একটা ফ্রক পরেছিল। এবং ঘরের যে কন্ডিশন দেখে বুঝতে পারছিলাম যে অবস্থা খুব একটা ভালো না হয়তো, কেননা ঘরের যে দেওয়াল, সে দেওয়ালের বিভিন্ন জায়গা থেকে যে চুনকামগুলো হয় সেগুলো খসে পড়েছে, এবং রং ফং সেরকমভাবে কিছুই করা নেই। যেসব আসবাবপত্রগুলো রয়েছে, আলমারি বা ড্রেসিং টেবিল, যাবতীয় যেগুলো আসবাবপত্রগুলো রয়েছে, প্রত্যেক কটাতেই ঝুল পড়ে রয়েছে, এবং ঘরের যে কোনাগুলোতে কিন্তু মাকড়সার জাল ধুলে একদম পুরো ভর্তি। দেখে বোঝা যাচ্ছে যে না পরিষ্কার করে, না কিছু মেনটেন করে। আমি বসে রয়েছি সেখানে, সে চেয়ারে, প্রায় 10 থেকে 12-13 মিনিট হয়ে গেছে আমি বসেই রয়েছি। আমি সে বাচ্চাটাকে দেখছি কনস্ট্যান্ট, সে বাচ্চাটা আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ঢোকার পর থেকে সে আমার দিকে তাকিয়ে রয়েছে এমনভাবে যেন আমি কোনো অন্য গ্রহের কোনো এলিয়েন, হ্যাঁ মানে এমন কিছু দেখে ফেলেছে যেটা দেখা উচিত ছিল না, বা এরকম টাইপের কিছু, কোনো এলিয়েন দেখে নিয়েছে। আমার দিকে ড্যাব ড্যাব চোখ করে তাকিয়ে রয়েছে, এবং তার হাতে যে কেকের টুকরোটা একভাবে ধরে রয়েছে আর কি, দেখে মনে হচ্ছিল স্ট্যাচু। এবার আমি অনেকক্ষণ হয়ে গেছে এটা দেখে আমি উঠলাম চেয়ার থেকে, এবং যেই দিকে সেই মহিলাটা, যে ঘরের দিকে আর কি সেই মহিলাটা গেছিল, সেই ঘরের দিকে আমি যাই। গিয়ে আমি হাত দিই যে দিদি আমার টাকাটা।
সেই সময় যেটা আমি শুনতে পাই সেটার জন্য আমি কিন্তু তৈরি ছিলাম না। একটা কর্কশ গলা, দুটো গলা একসাথে মিশেলে যেরকম একটা গলা ভারী একটা গলা তৈরি হবে, ঠিক সেরকম একটা গলা ভেতর থেকে বেরিয়ে এলো। হ্যাঁ দাঁড়া, নিয়ে আসছি আমি তোর টাকা, এরকম একটা গলা। আমার সেই গলাটা শুনে এতটা পরিমাণ ভয় লেগে গেছিল যে আমি 2 পা পিছনে ফিরে আসি। এবং এই কথাটা বলার পরেই আমি শুনতে পেলাম একটা হাসির শব্দ। ঠিক সেই গলায় হাসছে যে গলা দিয়ে আমি শব্দটা শুনতে পেয়েছি, গলার শব্দটা। এবং সেই সময় কিন্তু ঘরের লাইটটা দপদপ করা শুরু করে, এবং যে বাচ্চাটা ওই খাটে বসেছিল এতক্ষণ পুরো স্ট্যাচুর মতো, সেই বাচ্চাটা কিন্তু হাসতে শুরু করে। মানে সে তার হাসিটা একটা ব্যঙ্গের ইঙ্গিত দিচ্ছিল। হুম, বোঝাচ্ছিল যে তুই এবার ফেসে গেছিস, সেখানে তুই এখান থেকে বেরোতে পারবি না, এরকম একটা ব্যাপার। আমি দৌড়ে দরজার সামনে যাই, দরজাটা খোলার চেষ্টা করছি কিন্তু খুলছে না। কিন্তু আমি যখন দরজার সামনে আসছিলাম, আমি দেখলাম, মানে আমি যখন দরজা দিয়ে ঢুকে ঘরের মধ্যে বসেছিলাম তখন কিন্তু দরজাটা একটু হলেও ফাঁক ছিল। আমি ওই এত কিছু ঘটনার পর যখন আমি দরজার সামনে আসছিলাম ঘর থেকে বেরোবো বলে, আমি দেখলাম দরজাটা কিন্তু কেউ বাইরে থেকে বন্ধ করে দিল। কিন্তু বাইরে থেকে বন্ধ করলে আমি তো কাউকে না কাউকে দেখতে পাবো, কারো হাত দেখতে পাবো বা কিছু। বাইরে কিন্তু কেউ ছিল না। আমার মনে হলো দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে গেল। আমি দরজার সামনে গিয়ে জোরে জোরে দরজাটা নিজের দিকে টানতে লাগলাম যাতে দরজাটা খুলে যায়, কিন্তু দরজাটা একবারের জন্য খুলছে না। যেন মনে হচ্ছে বাইরে থেকে কেউ ছিটকানি হ্যাজ বল মেরে দিয়েছে দরজায়। সেই সময় আমি শুনতে পাই একটা নুপুর পড়া পায়ের শব্দ, যেটা কিনা এগিয়ে আসছে আমার দিকে, মানে ভেতরের ঘর থেকে হেঁটে হেঁটে আমার দিকে বাইরের ঘরে এগিয়ে আসছে। আর সেই সময় সেই সঙ্গে সেই হাসির শব্দ, এরা কিছুক্ষণ আগেই আমি শুনতে পেয়েছি। একটা কর্কশ বিশ্রী গলায় একটা অট্ট হাসি, যেটা শুনে আমার কান একেবারে ঝালাপালা হয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি এটা কোথায় ফেসে গেলাম। আমার তখন সেই সময় মনে হচ্ছিল দরকার নেই আমার টাকার, আমি এখান থেকে বেরোতে পারলে হয়। কিছুক্ষণ পরে সেই যে পায়ের নুপুরের শব্দটা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে লাগলো, সেই সঙ্গে হাসির শব্দটা। এবং ওই যে বাচ্চাটা সেও কিন্তু রীতিমতো হেসেই চলেছে। আমি দেখলাম সেই মহিলাটা ঘর থেকে বেরিয়ে হল ঘরের দিকে আসছে। আমি ভয় পেয়ে কাচুমাচু হয়ে দরজার সামনেই 2 হাঁটু আর মাথা এক করে বসে বললাম, হ্যাঁ মাথা মাথা নিচু করে। আর যখন আমি এরকম করে জুবুতু হয়ে বসে গেছি, আমি দেখলাম কিছুক্ষণের মধ্যেই কিন্তু কোনো রকম কোনো শব্দ কিন্তু আর হচ্ছে না। এবং যেহেতু শীতকাল, অত রাত, সেই সময় প্রায় 11:15-20 বাজে, শীতকালের রাত। পুরো নিস্তব্ধ এলাকা। আর যে লাইটটা যে দপদপ করছে, সে লাইটটা দপদপ করার শব্দটাও আমি শুনতে পাচ্ছি, এবং ঘরে যে ঘড়ির টিকটিক শব্দ সেটা পর্যন্ত আমি শুনতে পাচ্ছিলাম। সেই সময় আমি যখন চোখটা খুলি, দেখছিলাম যে কোনো শব্দ আর আসছে না, চোখটা খুলি, আমি দেখছি সেই মহিলাটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু পেছন দিক করে, মানে আমি তার পিঠ দেখতে পাচ্ছি। আমি সাহস করে উঠে দাঁড়ালাম। দাঁড়ানোর পর আমি বলি যে আপনি কে, কি চাইছেন আমার থেকে, আমি কি আপনার ক্ষতি করেছি, আমি শুধু সামান্য একটা পিৎজা দিতে এসেছিলাম। সেই সময় সে মহিলাটা ধীরে 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 ঘুরতে শুরু করে আমার দিকে। আর ঠিক সেই সময় আবার সে বাচ্চা মেয়েটা হাসতে শুরু করে, আর লাইটটা আবার দপদপ হওয়া শুরু করে। সেই যে মহিলা, তার যে রূপ আমি সেই সময় দেখেছিলাম, আমার মনে হচ্ছিল আমার পায়ের তলায় কোনো মাটি নেই। আমি দেখছি মহিলাটা সাদা তো ছিলই, ফর্সা তো ছিলই, কিন্তু এখন যেন তাকে আরো বেশি ফর্সা লাগছে, সাদা ধবধবে লাগছে তার পুরো শরীর। এবং তার চোখে কোনো মণি নেই, একেবারে সাদা একটা চোখ। তার চুলগুলো 2 সাইডে ঝুলছে, এদিকে কোনো হাওয়া নেই। শীতকালে কোনো পাখা চলা তো কোনো সিন নেই, কোনো হাওয়া নেই, কিন্তু তার চুলগুলো 2 সাইডে উড়ছে রীতিমতো। এবং তার হাতে একটা গ্লাসের মধ্যে জল রয়েছে, এবং সে অবিরত আমার দিকে তাকিয়ে হেসে যাচ্ছে। তার প্রত্যেক কটা দাঁত আমি দেখতে পাচ্ছি, এবং দাঁতগুলো এতটাই নোংরা যেন মনে হচ্ছে যেন খৈনি বা গুটখা এইসব জাতীয় কোনো
নেশা করলে যেরকম দাঁতগুলো নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়, ঠিক সেই রকম মনে হচ্ছিল ওর দাঁতগুলো দেখে। এতটা ভয়ঙ্কর, এতটা বিশ্রী লাগছিল যে সেটা বলবার নয়। আমি ও মহিলার দিকে তাকিয়ে রয়েছি, কিন্তু আমার হাত দুটো দরজার যে হ্যান্ডেল সেগুলোতে সমানে আমি দরজা টেনে যাচ্ছি, যাতে একবার একবার যাতে দরজাটা খুলে যায়, আমি সেখান থেকে বেরোতে পারি। মহিলাটা আমার দিকে এগিয়ে এগিয়ে আসছে রীতিমতো, এবং হঠাৎ করে দেখলাম সে তার নিজের দাঁত, উপরের পাটির একটা দাঁত নিজের হাতে ভেঙে দিল, এবং সেইখান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে, এবং সেই রক্তটা সে ওই যে হাতের গ্লাসে, সে গ্লাসে রাখছে, মানে ফেলছে আর কি। জলের মধ্যে রক্তটা মিশে জলটা একদম পুরো লাল হয়ে গেল, এবং সে ওই গ্লাসটাকেই আমার দিকে এগিয়ে বলছে, নে জল খা, খাবি না জল? এই গলাটা কিন্তু একদম ঠিক সেরকমই যেরকমটা আমি শুনতে পেয়েছিলাম যে তারা আসছে, আমি এরকম করে। আমি এতটা সেই সময় ট্রমাটাইজ হয়ে গেছিলাম যে আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। ওর ধীরে 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 আমার দিকে এগিয়ে আসতে লাগছে, মানে ওর সাথে আমার দূরত্ব ক্রমশই কমতে লাগছে। আর হঠাৎ সেই সময় ঠাকুরের দয়াতে দরজাটা খুলে যায়, আমি সেখান থেকে বেরোই, পেছনে না তাকিয়ে প্রাণপণে দৌড়াই। হ্যাঁ, এবং পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আমি সেই অ্যাপার্টমেন্ট থেকে বেরোই। বেরোনোর পরে আমার স্কুটিতে স্টার্ট দিই এবং বেরিয়ে যাই। এবং যেই সময় ওই রাস্তা দিয়ে আসছিলাম আর কি, যে রাস্তা দিয়ে আমি গিয়েছিলাম, আমি বুঝতে পারছিলাম না যে আমি কোন রাস্তা দিয়ে ফিরছি, কিন্তু আমি চাইছিলাম যে ওই অ্যাপার্টমেন্ট থেকে কিছু করে দূরে যেতে। আমি ওই অনেক গলির মধ্যে দিয়ে এদিক ওদিক এদিক ওদিক করতে করতে আসছিলাম, আর একটা ডান দিকে একটা টার্ন মারতেই দেখলাম বেশ খানিকক্ষণ 10 মিনিট বাইক চালানোর পরে একটা ডান দিকে একটা টার্ন আসে, একদম পুরো শার্প টার্ন। সেই টার্ন মারতেই আমি দেখলাম একটা মহিলা তার সাথে একটা বাচ্চাকে নিয়ে আমার স্কুটির সামনে চলে এসছে। ওদেরকে কাটাতে গিয়ে আমি একদম পুরো স্কিড খেয়ে রাস্তায় পড়ে যাই, এবং সেই সময় সেই মহিলা এবং বাচ্চারা দেখলাম আমার দিকে এগিয়ে আসছে। আমি হয়তো ভেবেছিলাম আমাকে তোলার জন্য আসছে, কিন্তু যখন ওরা দুজন আমার দিকে এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালো, আমার স্কুটারের হেডলাইটে আমি দেখতে পেলাম সেই দুটো আর কেউ না, এই মহিলা আর বাচ্চাটা সেটাই, যাদের বাড়ি থেকে আমি কিছুক্ষণ আগে পালিয়ে এসেছি। আমি ওদেরকে দেখে ওখানেই সেন্সলেস হয়ে যাই। তারপর যখন আমার সেন্স আসে, আমি দেখি আমি একটা ঘরের মধ্যে একটা বিছানায় শুয়ে রয়েছি, একটা ছোট্ট মতো ঘর, সেখানে একটা বেডই রয়েছে, আর কিচ্ছু নেই। আমি ঘড়িতে সময় দেখলাম, সময় তখন 1:10 বাজে। আমার মোবাইল আমার পকেটেই ছিল তখনও। আমি সেই বিছানা থেকে নামি, ঘরের দরজাটা খুলি, দরজা খুলে আমি যখন একটা ঘরে আসি, সেই ঘর থেকে আমি যেটা দেখছি সেটা দেখার পরে আমার মনে হচ্ছিল আমি সেখানে আবার মাথা ঘুরে পড়ে যাব। এটা সেই হলঘরটা, যেই হলঘর থেকে আমি কিছুক্ষণ আগে পালিয়ে বেরিয়েছিলাম, সেই সেম হলঘর। আমি সেই হলঘরে আসার পরে 2 মিনিট একদম পুরো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, আমি এখানে কি করে ফেসে গেলাম। তারপর আমি আবার দৌড়ে গেলাম সেই দরজার সামনে, আবার সেম ভাবেই দরজাটা কিন্তু বন্ধ। দরজা আমি নিজের দিকে টানছি জোরে জোরে, কিন্তু কোনোভাবেই দরজা খুলছে না। আর ঠিক সেই সময় আবারও সেই হাসির শব্দ এবং সেই নুপুরের শব্দ আমার কানে আসছে। ধীরে ধীরে যেন নুপুরের শব্দটা আবার ভেতরের ঘর থেকে এগিয়ে এগিয়ে অল্প অল্প করে এগিয়ে গিয়ে আমার দিকে আসছে, এবং ঠিক সেই সাথে একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ। আমি সেই হাসির শব্দটা বুঝতে পারছিলাম যে এই হাসির শব্দটা কিন্তু দূর থেকে নয়, এই ঘরেই রয়েছে, কাছেই রয়েছে। আমি এদিক ওদিক তাকানোর চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি কোথা থেকে আসছে আওয়াজটা। ঠিক সেই সময় আমি দেখছি ঘরের মধ্যেই একটা আলমারি রয়েছে, লোহার আলমারি। সেই আলমারির মাথায় সে বাচ্চা মেয়েটা বসে রয়েছে নিচের দিকে, পা দুটো তার ঝুলছে, এবং তার হাতে এখনো অবধি সে কেকটা রয়েছে, এবং সে আমার দিকে তাকিয়ে রীতিমতো হাসছে। এবং তার যে দৃশ্য, তার যে রূপ, সেটাও কিন্তু একেবারে সে মহিলার মতনই। তার চোখেও কিন্তু কোনো রকম কোনো মণি নেই, তার চুলগুলো দুদিকে ঝুলছে, এবং এখন আমি দেখছি
তার চুলগুলো কিন্তু ভেজা, এবং তার গলায় একটা হাতের দাগ, মানে তাকে যেন কেউ গলা টিপে মেরেছে এরকম, এবং তার হাতে এবং পায়ে অনেক ক্ষতবিক্ষতের দাগ আর কি। সেরকম করে বসে রয়েছে এবং আমার দিকে তাকিয়ে হাসছে এবং পা দুটোকে দোলাচ্ছে আর কি। আমি আমার মুখ পেছনের দিকে, ওই ঘরের দিকে যেখান থেকে সে আওয়াজটা আসছে, কিন্তু আমার পুরো বডি কিন্তু সামনে দরজাটাকে খোলার চেষ্টা করছে। আমি দেখলাম আবারও সেই মহিলা অল্প অল্প পায়ে এগিয়ে আসছে। এবার কিন্তু সে পেছন ঘুরে নয়, একদম পুরো সামনে ঘুরে আমার দিকে এগিয়ে আসছে। আবারও তার হাতে সেই গ্লাস, সেটা অলরেডি লাল হয়েই রয়েছে, এবং এখন এখন কিন্তু তার রূপ আরো বীভৎস। আমি দেখছি তার গলায় একই রকম ভাবে কারোর হাতের দাগ, যেন কেউ তাকে গলা কেটে মেরেছে। হাতে পায়ে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষতের দাগ, এবং তার গালে যেন কেউ আঁচড় মেরেছে। এবং সেখান থেকে যেখানে যেখানে সে ক্ষতের দাগ, প্রত্যেক কটা জায়গা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, এবং সেই চোখ থেকেও কিন্তু রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। এতটা নৃশংস লাগছিল সেই সময়, সেটা বলবার নয়। আমি রীতিমতো ঠাকুরের নাম জপ করতে শুরু করলাম যে আমাকে কোনোভাবে এখান থেকে বার করো, কোনোভাবে আমাকে এখান থেকে বার করো। প্রায় 15 মিনিট আমি ওই দৃশ্য দেখছিলাম। আমার সামনে সে মহিলা অল্প অল্প করে এগিয়ে আসছে, আর একদিকে দূর থেকে সে বাচ্চা মেয়েটা আমার দিকে তাকিয়ে রয়েছে, পা দোলাচ্ছে এবং অবিরতভাবে হেসে চলেছে একভাবে। তাদের দুজনের হাসি, মা মেয়ে দুজনের হাসির শব্দে আমার কান একেবারে ঝালাপালা হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করে সেখান থেকে বেরোবো। আমার সেদিনকে মনে হচ্ছিল এইটাই মনে হয় আমার শেষ রাত। আমি মনে হয় আর সেখান থেকে বেরোতে পারবো না। কিন্তু ঠাকুরের দয়াতে আমি শুনতে পেলাম সেই দরজায় কেউ যেন বাইরে থেকে ধাক্কা মারলো। প্রথমবার ধাক্কা মারতে আমি বুঝতে পারলাম না যে এটাকে আমি ঠিক শুনলাম। আবার যখন ধাক্কা মারলো, তখন ধাক্কার সঙ্গে সঙ্গে আর একটা শব্দ, কণ্ঠস্বর ভেসে এলো, যেটা হচ্ছে, ভেতরে কে আছো, কে আওয়াজ করছো এত? আমি সেই সময় আমার দিক থেকে দরজায় বাড়ি মারলাম এবং বললাম, আমি আমি রয়েছি ভেতরে, দরজাটা খুলুন প্লিজ, এরকম করে। এবং সেই সময় বাইরে থেকে আওয়াজ এলো, একটু দূরে যাও, আমি ধাক্কা মারছি। এবং কিছুক্ষণের মধ্যেই দরজাটা, 2 মিনিটের মধ্যে দরজাটা ভেঙে গেল, এবং আমি দেখলাম একটা সিকিউরিটি গার্ডের বেশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, এবং আমি গিয়ে সেখানে বেরোলাম আর কি। এবং বেরিয়ে লোকটাকে প্রথমত আমি জড়িয়ে ধরলাম, কান্নায় ভেঙে পড়েছিলাম, আমি রীতিমতো কাঁদছিলাম। ও আমাকে বলছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে কি এখানে, তুমি এই ঘরে এলে কি করে? আমি তাকে সমস্ত কিছু বললাম ওই ঘরের সামনে দাঁড়িয়েই, এবং সে বলল, আচ্ছা বুঝলাম। এই বলে সে যখন দরজাটা দেওয়ার জন্য হাত বাড়ালো, আমি বললাম, দাঁড়ান তো একটু। আমি তখনও আবার দরজার ভেতরে যখন ঘরের মধ্যে উকি মারি, আমি দেখলাম সেই ঘরে কিচ্ছু নেই, পুরো ঘরটা পুরো ব্ল্যাঙ্ক, এবং ঘরটা একদম ঘন কালো কর্কশ অন্ধকার। তো দরজাটা সেই সিকিউরিটি গার্ড দিল, আমাকে সঙ্গে করে নিয়ে নিচে এলো। নিচে আসার পরে আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। আমি তাকে আবারও পুরো ডিটেলসে বললাম। বলার পরে উনি আমাকে বললেন, এইটা এই ফ্ল্যাটের রোজকার ব্যাপার। আমি বললাম, রোজকার ব্যাপার মানে? বললাম, তখন সে বলছে যে এই ফ্ল্যাটে তুমি প্রথম নও যে যার সাথে এরকম হলো। তোমার আগে 36 জন ডেলিভারি বয় এখানে ডেলিভারি দিতে এসছে, তার মধ্যে থেকে 4 জন মাত্র যাদের সাথে কিনা তোমার মতো এরকম কেস হয়েছে। আমি তখন জিজ্ঞেস করলাম, বাকিদের সাথে কেন হয়নি? তখন সে আমাকে বলছে, তুমি যখন এসছো ডেলিভারি দিতে, তখন এই যে চেয়ার টেবিল, এখানে কাউকে দেখেছো? আলাম না, কেউ তো ছিল না। দেখোনি, সেই জন্য আমি ছিলাম না সেখানে সেই সময়, সেই জন্য তুমি ওপরে যেতে পেরেছো এবং সেই ফ্ল্যাটটায় গেছিলে। আমি যদি থাকতাম তাহলে হয়তো তোমাকে আমি যেতে দিতাম না, তোমার হয়তো আজ তোমার সাথে এই ঘটনাও ঘটতো না। কিন্তু আমি যতবার এখানে থাকিনি, সেই সময় কিন্তু এই 4 জন, তোমাকে নিয়ে 5 জন, এই 5 জনের সাথে সেম ঘটনা হয়েছে এই ফ্ল্যাটটায়। আমি বললাম যে এর মানে ইতিহাস কি, কাহিনী কি? তখন সে বলছে, এই ফ্ল্যাটে একটা মা আর একটা মেয়ে থাকতো।
মেয়েটার জন্মদিনে রাতের বেলা মাটা একটা পিৎজা অর্ডার করেছিল, এবং যে পিৎজা ডেলিভারি বয় এসেছিল তিনি জল খাওয়ার ছুতো দিয়ে ঘরে ঢোকে, এবং ঘরে ঢোকার পরে দরজা ফরজা দিয়ে দেয়, এবং সে মাটাকে রেপ করে দেয়। মাটাকে রেপ করে তাকে বাজেভাবে মারে, খুন করে, তারপরে তার বাচ্চাটাকেও খুন করে মেরে দেয়, এবং সে দুটো বডিকে ঘরের মধ্যেই রেখে দেয়, এবং সে ওখান থেকে বেরিয়ে পালিয়ে যায়। 3-4 দিন পরে যখন ওই ফ্ল্যাটটাকে গন্ধ বেরোতে শুরু করে, সেই সময় বাকি অ্যাপার্টমেন্ট বাকি যে ফ্ল্যাট, সেই সব লোকজন বুঝতে পারে যে এই ফ্ল্যাটের মধ্যে কিছু রয়েছে, তখন তারা পুলিশ রেখে সেখান থেকে সবকিছু, এই দুটো বডি উদ্ধার করে। তারপর থেকে প্রায় 4-5 দিন পরেই ডেলিভারি বয় আসে। আমি জিজ্ঞেস করি কোন ফ্ল্যাট, তখন তারা বলে 3rd ফ্লোরের ফ্ল্যাটটা। আমি বলে দিই যে না, এখানে কেউ থাকে না, তখন তারা চলে যায়। কিন্তু যাদের সাথে আমার দেখা হয় না বা যারা আসে সেই সময় যখন আমি থাকি না, তখন তারা যায়, এবং তাদের সাথে সেম জিনিসটা হয় যেটা তোমার সাথে হয়েছে। এরপরে আমি ঠাকুরকে, যে আমার স্কুটার রয়েছে সেই স্কুটার নিয়ে আমি চলে আসি, এবং ফেরার সময় দেখি একটা মন্দিরে আমি নামি, সেখানে আমি মাথা টুকি, এবং ঠাকুরকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে তোমার জন্য আমি আজ বেঁচে গেলাম। তারপর থেকে আমি ডেলিভারি কাজ করেছি, কিন্তু একটা টাইম লিমিট নিয়ে, এবং যেগুলো দেখতাম যে একটা মেন রোডের ওপরে বা বেশি গলি ভেতরে নয়, সেইগুলোতে আমি যেতাম। অনেক কিছু মেনটেন করে আমি তারপর থেকে ডেলিভারি করি। তো এটাই ছিল ঘটনা। হয়তো আপনাদের ঘটনা শুনে মনে হবে যে এটা আবার হয় নাকি, এটা হতে পারে না, কিন্তু যারা ডেলিভারি করে তারা হয়তো রিলেট করতে পারবে। এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। এবং আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, মেল করুন pretlok00@gmail.com ইমেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।